কিরে ঘুরতেছে। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুক্রবার, সবাই কাজের ব্যস্ততায় শেষ করে পরিবার পরিজন সবার সাথে সময় কাটাচ্ছেন। আমি মাহফুজা আফরোজ সাথী। আজকে ক্যালোরিজেনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আছি। আপনারা সবাই কম বেশি হয়তো আমাকে চেনেন, আর যারা না চেনেন তাদেরকে জানাচ্ছি আমি পেশায় একজন পুষ্টিবিদ। আমি বিগত অনেক বছর ধরে বিভিন্ন রোগ আক্রান্ত যারা আছেন তাদের খাদ্য ব্যবস্থাপনা, পুষ্টি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে ক্যালোরিজেনের সাথে। আজকে ক্যালোরিজেনের পেজ থেকে লাইভে আসার বিশেষ একটা কারণ আছে। বিশেষ কারণটি হচ্ছে আজকে 14ই নভেম্বর, অর্থাৎ বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতিবারের মতোই বিশ্বে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে, এবং এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনার ওয়ার্ক প্লেসে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি করা, এবং আপনার সহকর্মী যারা আছে তাদেরকেও সচেতন করে তোলা। কেননা আপনার সহকর্মী যারা, তারা উম, অনেক বেশি আপনার সময় আপনার সাথে থাকে। আপনার পরিবারের আরো একটি অংশ, দ্বিতীয় অংশই হচ্ছে আপনার সহকর্মীরা। আমরা হয়তো কাজ করি 8 ঘন্টা, কিন্তু ওয়ার্ক প্লেসে দেখা যায় যে 8 ঘন্টার অনেক বেশি সময় আমরা এখানে কাটাই। সেই জন্যেই এই বছরে এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি ডায়াবেটিস কি, বেশিরভাগ মানুষই হয়তো জানি আজকাল ডায়াবেটিস কি বা ডায়াবেটিস কেন হয়। পরিবারে ডায়াবেটিস আক্রান্ত রোগী কারো নেই বা আছে, এই প্রশ্ন করতে গেলে আসলে আহ এটা এখন আর সময় উপযোগী থাকবে না, কেননা ডায়াবেটিস রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। জেনেটিক্যাল রিজনে হোক, আমাদের লাইফস্টাইল রিজনে হোক, যে কোনো কারণেই হোক, ডায়াবেটিস রোগীর সংখ্যা যে পরিমাণ বিগত 5 বছরে বেড়েছে তা কিন্তু অ্যালার্মিং। এছাড়াও ডায়াবেটিস আজকাল শুধু যে আহ, আমাদের মতো যারা ওয়ার্কিং বা যারা 30 ঊর্ধ্ব তাদের হচ্ছে ব্যাপারটা তা নয়। ডায়াবেটিস কিন্তু এখন অনেক অল্প বয়সেও দেখা যাচ্ছে, যেটাকে আমরা ইয়াং এজ ডায়াবেটিস বা জুভেনাইল ডায়াবেটিস এই এইভাবেও জানি। তো এই ব্যাপারটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট যে ডায়াবেটিস আপনার কেন হচ্ছে আপনি জানেন কিনা, ডায়াবেটিস কি কি কারণে হতে পারে তা আপনি জানেন কিনা। আপনারা দর্শক চাইলে আমাদের এই লাইভে এসে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো করতে পারেন। পুষ্টি এবং স্বাস্থ্যজনিত যে প্রশ্নের উত্তরগুলো আমি আমার দিক থেকে দেওয়ার চেষ্টা করব। ছোট এর মধ্যে একটু আলোচনা করি যে ডায়াবেটিসটা কি। ডায়াবেটিসটা বেসিক্যালি আমাদের একটা হরমোনজনিত রোগ। হরমোনজনিত রোগ বলছি এই কারণে, কারণ হচ্ছে আহ ডায়াবেটিস হলে আমাদের শরীরে সবচেয়ে প্রয়োজনীয় যে হরমোন, সেটির নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনের অকার্যকারিতা অথবা অপর্যাপ্ততা অথবা নিষ্ক্রিয়তা, এই 3 ধরনের ঘটনা ঘটে। এই 3টি ঘটনার কারণেই আমাদের শরীরে আমরা যে খাবারটা খাই সেটা ভেঙে সবচেয়ে ছোট একক অর্থাৎ গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজের ব্যবহারটা কমে যায় বা ব্যবহারটা প্রপার হয় না। তখন সেই গ্লুকোজ আর কোষে ঢুকতে পারে না, তা আমাদের রক্তের মধ্যে পরিবাহিত হতে থাকে। সেই কারণেই রক্তে চিনির মাত্রা সবসময় যা থাকা উচিত তার থেকে অনেক বেশি বেড়ে যায়। এই অবস্থাটাকে আমরা ডায়াবেটিস বলে আখ্যায়িত করি। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন এবং একটি প্রশ্ন করেছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিব। আমাদের সাথে আছেন মিস্টার ওমর হায়াত চৌধুরী। উনি বলতে চাচ্ছেন, হোয়াট আর দ্য বিগেস্ট ফুড মিস্টেক পিপল মেক দ্যাট secretly raise blood sugar even when they think they are eating healthy? চমৎকার একটা প্রশ্ন করেছেন দর্শক,
কারণ আমাদের কাছে মনে হয় যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় তাদের কাছে একটা জিনিস আসে শুধু যে আমি চিনি মিষ্টি বা এই জাতীয় খাবার খাচ্ছি কিনা। সবাই ধরে নেয় যে মুখে মিষ্টি লাগে যে খাবারগুলো বা যে খাবারে চিনি গুড় মধু এই টাইপের জিনিসগুলো ব্যবহার হচ্ছে, সেই খাবারগুলো আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলেই কিন্তু আমার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। কিন্তু ব্যাপারটা তা নয়। আমি আগেই বলছিলাম যে ডায়াবেটিস হচ্ছে আমরা যা খাচ্ছি সবগুলো খাবার খাওয়ার পরে তার ক্ষুদ্রতম একক যখন আমার শরীরে আসে, দ্যাট মিনস গ্লুকোজ, সেটার পরিমাণ যখন আমার কোষে ঢুকতে পারে না পুরোটা, কি বাড়তি থাকে সেই অবস্থাটা। এই যে এই প্রশ্নটা সেটার সাথেই সম্পর্কিত। উনি বলেছেন যে আমরা ভেবে নিচ্ছি যে আমরা হেলদি খাবার খাচ্ছি, অর্থাৎ আমরা চিনি মিষ্টি গুড় সব তো বাদ দিয়ে দিয়েছি, তারপরেও কেন আমার ব্লাড সুগার সিক্রেটলি রেইজড হয়ে থাকছে। এটার পিছনে কারণ হচ্ছে আপনি এমন কোনো খাবার খাচ্ছেন যে খাবার আসলে আপনার শরীরে গিয়ে ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে। যেমন ধরুন ভাত রুটি চিড়া মুড়ি, ইভেন নুডলস পাস্তা ব্রেড বিস্কিট এই টাইপের খাবার যেগুলো, ফ্রুটস এই টাইপের খাবার যেগুলো, সেগুলো কিন্তু আপনার বডিতে ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে, যা কিনা আপনার রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে বা চিনির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা সব খাবার বাদ দিয়ে দিব? অবশ্যই না। আমরা অবশ্যই খাবো, কিন্তু আমরা জেনে বুঝে পরিমাণ মতো খাবো। একজন ডায়াবেটিস রোগীর যখন খাদ্য পরিকল্পনা করতে হয় তখন তিনটা বিষয় মাথায় রাখতে হয়। সে কি খাবে, কখন খাবে এবং কতটুকু খাবে। এই তিনটা বিষয়ের সমন্বয় যখন করব আমি, তখনই গিয়ে কিন্তু ডায়াবেটিস রোগী ব্লাড সুগার কমপ্লিট থাকবে, যে সে ব্লাড সুগার কন্ট্রোলে আছে কি নাই। তো সবকিছু মিলে যেটা হবে, আপনি যে ধরনের খাবার খাবেন সেটা আপনি অবশ্যই একজন এক্সপার্টের কাছ থেকে জেনে নেবেন যে আপনি কি ধরনের খাবার খাবেন। তবুও আমরা একটু সাধারণভাবে সবার জানার উদ্দেশ্যে একটু করে বলতে পারি যে আপনি যখন ভাত রুটি চিড়া মুড়ি এই টাইপের খাবার খাবেন, চেষ্টা করবেন আপনার 3 বেলার যে মূল খাবার তার মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখতে। এই 3টা ভারী খাবারের পরে কিছুক্ষণ হাঁটার চেষ্টা করবেন, যাতে আপনার সুগার স্পাইকটা বাড়ে, মানে সুগার স্পাইকটা বেড়ে না যায়, সেটা যাতে কন্ট্রোল থাকে। আরো একটা বিষয়, আমরা যখন স্ন্যাক্স করি, হালকা খাবার যখন খাই, মানে 3টা মেজর মিলের মাঝখানে আমরা যখন ছোট ছোট নাস্তা টাইপের কিছু খেতে চাই, তখন যাতে অবশ্যই আমরা সেখানে প্রোটিন বা ফাইবার বা গুড ফ্যাট জাতীয় জিনিসপত্র রাখি, যেমন বাদাম রাখতে পারি, টক দই রাখতে পারি। যদি আমরা শর্করা জাতীয় কোনো কিছু খেতে চাই তখন, অর্থাৎ ধরুন ফল খেতে চাচ্ছেন, অবশ্যই ফল পুরোপুরি একটা শর্করার উৎস, সেটাকে একটা মাস্কিং করতে হবে। মাস্কিংটা আমরা করব কি দিয়ে? আমরা প্রোটিন অথবা গুড ফ্যাটের কম্বিনেশন করে এটাকে মাস্কিং করতে পারি, তাহলেই কিন্তু আপনার ব্লাড সুগার স্পাইক আসবে না, রেইজ হবে না। সো নিশ্চয়ই দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছে এবং জানতে চাইছে যে আসসালামু আলাইকুম আপু, হাউ ডায়াবেটিক পেশেন্ট how diabetic patient fix their carbohydrate portion according to their insulin unit। মানে হচ্ছে, ওকে গুড, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। সম্ভবত সাইমা উষা যে প্রশ্নটা করেছে, আমি ওকে চিনি। সে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে প্র্যাকটিস করছে। আহ খুব ভালো একটা কোয়েশ্চেন, যে আপনি যখন ডায়াবেটিক পেশেন্টকে ইনসুলিন দিচ্ছেন তখন কার্বোহাইড্রেট পোর্শন কিভাবে ফিক্স করবেন। এটা হচ্ছে খুব জরুরি একটা বিষয়। অনেকেই হচ্ছে ইনসুলিন নেন, নিয়ে অপর্যাপ্ত খাবার গ্রহণ করেন, পরিমাণে কম করেন বা বেশি করেন, যার কারণে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে না। মাথায় রাখতে হবে যে আপনি কতটুকু ইনসুলিন নিচ্ছেন। যখন আপনি দেখবেন যে, আমরা কি করি, 1 ইউনিট ইনসুলিনের জন্য আমরা ধরে নিই যে আপনি 1 ইউনিট ইনসুলিন নিলে 12 গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেটকে ইউটিলাইজ করতে পারবেন। এই আলোচনাটা আসলে যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করছে তাদের জন্যই বেশি ইম্পর্টেন্ট, কেননা উম, যারা সাধারণ মানুষ তারা এই হিসাবটা বুঝবেন না। তবুও আমি বলছি, সাধারণ যারা আছেন তারা প্লিজ আপনারা একজন এক্সপার্টের ওপিনিয়ন নিবেন, একজন পুষ্টিবিদের সাথে কথা বলে নিবেন, যাতে করে আপনার এই হিসেবটা তারা করে দিতে পারে। যেহেতু একজন আমার কাছ থেকে জানতে চাইছে, সেই জন্য আমি এই জিনিসটা তাকে একটু জানানোর উদ্দেশ্যে বলছি।
যখন আপনি আহ, এক ইউনিট ইনসুলিন নিচ্ছেন, তখন মাথায় রাখবেন যে আপনার 1 ইউনিট ইনসুলিন 12 গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেটকে ইউটিলাইজ করতে সক্ষম। তাহলে আপনি আপনার সারাদিনে কতটুকু ইনসুলিন একবারে নিচ্ছেন, কেউ লং টার্ম ইনসুলিন নেয়, কেউ শর্ট টার্ম ইনসুলিন নেয়, এটার উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আপনি কতটুকু ইনসুলিন নিচ্ছেন সেটা। যেহেতু আপনি মানে ওইভাবে হিসেব করে নিচ্ছেন যে 8 ইউনিট ইনসুলিন নিলে 8 দিয়ে আপনি 12কে গুণ করবেন, তাহলে কত গ্রাম আপনার কার্বোহাইড্রেট আসছে সেটা আপনি ওই বেলায় ডিস্ট্রিবিউট করে দিবেন শর্ট টাইম যারা নিচ্ছে তাদের জন্য। আর যারা লং টার্ম নিচ্ছে তাদের ক্ষেত্রে যতটুকু ইনসুলিন নিচ্ছে ততটুকুকে 12 দিয়ে গুণ করে যা আসে সেটাকে সারা দিনে 3টা মেজর মিলে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আশা করি উষা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখানে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, ফারজানা রশিদ লুনা। উনি প্রি অ্যান্ড পোস্ট ওয়ার্কআউট মিল এক্সাক্ট কেমন হওয়া উচিত ডায়াবেটিক স্ট্যাটাসে জানতে চাচ্ছেন। চমৎকার প্রশ্ন করেছেন দর্শক। আপনি যদি একজন ডায়াবেটিস রোগী হন এবং আপনি যদি ওয়ার্কআউট করেন, সেই ওয়ার্কআউটটা আমি আসলে জানি না আপনি জিমে করছেন না বাসায় করছেন। যদি জিমে করেন এবং সেটা এক্সট্রিম ওয়ার্কআউট হয়, মানে জিম ট্রেনিং হয়, সেই ক্ষেত্রে আপনার খাবারে আপনি কিছু পরিমাণ হচ্ছে ফ্রুটস অ্যাড করতে পারেন জিমের আগে মুহূর্তে। সাথে অবশ্যই একটা গুড প্রোটিন রাখতে হবে এবং ডিউরিং দ্য সেশন আপনাকে হাইড্রেটেড থাকতে হবে। এবং আপনি জিম শেষ করে এসে যদি এরকম হয় যে আপনি বিকেল বেলা বা সন্ধ্যাবেলায় জিম করছেন, তাহলে আমি সাজেস্ট করব আপনি জিম শেষ করে এসে আপনার রাতের মিলটা যেটা মানে যেটা আপনার ডিনার সেটা আপনি কন্টিনিউ করেন। সেটা আপনার জন্য একটা ভালো মানে অভ্যাস তৈরি করার জন্য কাজে দিবে। দ্বিতীয়ত, আপনি যদি এরকম হয় যে আপনি সকালবেলায় জিম করছেন একদম আর্লি মর্নিং এ, কিন্তু এটা আমি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিষেধ করব। একদম আর্লি মর্নিং ঘুম থেকে উঠেই খালি পেটে জিম বা হচ্ছে যে কোনো ধরনের ওয়ার্কআউট ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ওয়ার্ল্ড ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আপাতত নতুন গাইডলাইনে নিষেধ করেছে। তাদেরকে বলা হয়েছে যে তারা যাতে এই যে কোনো ধরনের ওয়ার্কআউট এক্সারসাইজ সেকেন্ড হাফ অফ দ্য ডে তে করে। তো যদিও আপনি আর্লি মর্নিং না হোক সকালের দিকে করেন, তাহলে দেখা যায় যে আমরা মিড মর্নিং টাইম 10টা 11টার দিকে বলতে পারি, ওই টাইমে আপনি করতে পারেন। আপনি আপনার খাবারে বাদাম রাখতে পারেন, আপনি আপনার খাবারে একটা ফল রাখতে পারেন, আপনি আপনার খাবারে একটু সেদ্ধ ডিম রাখতে পারেন, কলা দই দিয়ে স্মুদি তৈরি করে রাখতে পারেন। এবং ইনস্ট্যান্ট এনার্জাইজ হওয়ার জন্য কিছু পরিমাণ গ্রিন টি বা ব্ল্যাক কফি রাখা যেতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন দর্শক, ব্ল্যাক কফি আপনাকে সাময়িক সময়ের জন্য এনার্জি দিবে, এটা কিন্তু এনার্জি ধরে রাখবে না। সো কিপ ইট ইন ইয়োর মাইন্ড যে এনার্জি বুস্টিং ফুড হচ্ছে আপনার প্রোটিন। সো গেট মোর প্রোটিন যাতে করে আপনার মাসেল বিল্ড হয়, আপনার মাসেল ভেঙে না যায়। এবং ইনস্ট্যান্ট চিনি জাতীয় খাবার, যেরকম অনেকে ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার হিসেবে খেজুর খেতে চায় বা হচ্ছে গ্লুকোজের দ্রবণ খেতে চায়। খেজুর যদিও বা বেটার, কিন্তু সেটাকে অবশ্যই কম্বিনেশন করতে হবে হচ্ছে আপনার গুড ফ্যাট এবং প্রোটিনের সাথে। যেমন ধরেন বাদাম, দই, দুধ, এটার সাথে আপনি খেজুর খেতে পারেন। কিন্তু অবশ্যই গ্লুকোজ ডায়াবেটিস রোগীরা খাবে না, কারণ গ্লুকোজের দ্রবণ সাথে সাথে তার ব্লাড সুগারটা বাড়িয়ে দেবে। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে আরো দর্শক যুক্ত হচ্ছেন। মিস ইশরাত হায়াত আছেন, উনি একটি প্রশ্ন করেছেন, হাউ ক্যান সামওয়ান বিল্ড আ ডেইলি মিল প্ল্যান দ্যাট কিপ ব্লাড সুগার স্টেবল ফ্রম মর্নিং টু নাইট? এটা আসলে একটা অনেক বড় ডিসকাশন। আমরা কিভাবে একজন রোগীর একটা মিল প্ল্যান তৈরি করব, এটা একটা ইন্ডিভিজুয়াল প্রসেস, জেনারেলাইজড না। কারণ আপনি যখন রোগী তখন আপনার হাইট কেমন, আপনার ওয়েট কেমন, আপনি কি ধরনের মেডিসিনস নিচ্ছেন, আপনি ওরাল মেডিকেশনে আছেন না আপনি হচ্ছে কোনো ইনসুলিন নিচ্ছেন, সেটার উপরে বেস করে আসলে আপনার ডায়েট চার্টটা প্রোভাইড করতে হবে। তবুও আমি বলবো, আমি একবার একটু বলেছি আবারও বলছি, 3টা ভারী খাবার রাখবো আমরা সারাদিনে। 3টা ভারী খাবারের মধ্যে ভাত, রুটি, চিড়া, মুড়ি, বিস্কিট, যা শর্করা জাতীয় খাবার আছে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেব। বাকি 2টো বা 3টে মিল থাকতে পারে আপনার কাজের ধরন অনুযায়ী, সেগুলোতে অবশ্যই প্রোটিন এবং গুড ফ্যাট মানে রাখবো। চেষ্টা করবো এখানে শর্করা জাতীয় জিনিস না রাখতে। অনেকেরই অভ্যাস থাকে, ছোট একটু উদাহরণ দিচ্ছি, যে সন্ধ্যাবেলায় নাস্তায় নুডলস খাচ্ছে।
নুডলস খেয়ে রাতে আবার ভাত বা রুটি খাচ্ছে ডায়াবেটিস রোগীরা। তো নুডলসটা তো আসলে বেসিক্যালি মেজর মিল। কারণ নুডলস আমাদের বাংলাদেশি খাবার না। প্রথমত নুডলস যেই দেশের খাবার সেই দেশে এটা মেজর মিল হিসেবে খাওয়া হয়। আমরা এটাকে স্ন্যাক্সে ইনক্লুড করে ফেলেছি। সেই কারণে আপনি নুডলস যদি খেতে চান আপনি এটা আপনার মেজর মিলের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। এই জিনিসগুলো মাথায় রাখলে আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনার ব্লাড সুগার সুন্দর কন্ট্রোলে রাখতে পারবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, নাতিফ বিল হক। ঘন ঘন খিদা লাগা মানেই কি ডায়াবেটিস নাকি এটা মিথ? আচ্ছা, এটা আমি বলবো যে এটা মিথ না, এটা একটা ফ্যাক্ট। কারণ আমরা জানি ডায়াবেটিস এর যখন আমরা ক্লিনিক্যাল ফিচার্স পড়ি, যখন আমরা ডায়াবেটিস এর লক্ষণ সম্পর্কে জানি, তখন এটাকে বলা হয় পলিফাজিয়া। পলিফাজিয়া মানে হচ্ছে ঘন ঘন ক্ষুধা লাগা। এটার কারণ হচ্ছে আপনার শরীরে যে হাঙ্গার একটা মেকানিজম, এই মেকানিজমটা ব্যাহত হয় কারণ আপনার শরীরে শক্তির প্রয়োজন যেটা সেটা পূরণ হয় না। কারণ যে গ্লুকোজটা আপনার কোষের ভেতর ঢোকার কথা ছিল, যে আপনাকে শক্তি তৈরি করে দেওয়ার কথা ছিল, সেই গ্লুকোজটা তো আপনার শরীরের ভেতর ঢুকছে না আপনার পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন না থাকার কারণে। যার কারণে আপনার কোষ আপনার ব্রেনকে সিগন্যাল দিচ্ছে যে আমি ভাই ক্ষুধার্ত, আমাকে তুমি খাবার দাও, আমার তো শক্তি বানাইতে হবে। সো আপনার বারে বারে ক্ষুধা লাগে, এই কারণে আপনি খেতে চান। এটা ডায়াবেটিস রোগীদের দোষ নয়, এটা ডায়াবেটিস রোগের দোষ। আম, আরো একটি প্রশ্ন এসছে, হাউ ক্যান বিজি কর্পোরেট এমপ্লয়িজ ম্যানেজ ব্লাড সুগার ওয়েন দে হ্যাভ irregular meal time, back to back meetings and high workload pressure? আসলে এমপ্লয়িজ বা ওয়ার্কিং যারা যারা কর্পোরেট বলেন নন কর্পোরেট বলেন, আসলে ওয়ার্কিং যারা তাদের জন্য টাইমিং ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এমন রেডি টু হ্যাভ কিছু খাবার আমাদের সাথে রাখতে পারি কিনা। যেমন ধরেন ব্যাক টু ব্যাক মিটিং আপনার থাকছে, আপনি পকেটে আহ কিন্তু এক টুকরা ছোট একটা পনির এবং হচ্ছে এক মুঠ বাদাম রাখতেই পারেন। এটা আপনি চাইলেই পারেন যে আপনার একদম বিজিয়েস্ট শিডিউলের মাঝখানে আপনি নিতে পারবেন। এটা আমি মনে করি অনেক ইচ্ছা শক্তির ব্যাপার। আপনার কাজের মাঝখানে আপনি যেখানে মিটিং এ যাচ্ছেন বা আপনি যেখানে কারোর সাথে বসছেন সেখানে গিয়ে চা বিস্কিট খাচ্ছেন। বিস্কিট যদি আমাকে কেউ প্রশ্ন করে তাহলে আমি বলবো বিস্কিট ইজ দ্য ওয়ার্স্ট ফুড টু টেক। বিস্কিটকে কেন ওয়ার্স্ট ফুড বলছি, কারণ ওখানে ময়দা, চিনি বা লবণ, ইস্ট এই টাইপের এবং আর তো কিছু প্রিজারভেটিভস আছেই, ফ্লেভারস আছে, এগুলো ছাড়া আর কিছুই নেই। তাহলে আপনি যখন চা বিস্কিট খাচ্ছেন, আপনি যদি একটু একটু করে অভ্যাস গড়ে তোলেন যে আমি আজকে থেকে বিস্কিট খাবো না, আমি গ্রিন টি বা র টি উইদাউট সুগার, এটার সাথে আমি কিছু বাদাম খাবো। আপনি একটা জায়গায় একবার এক্সাম্পল যদি সেট করতে পারেন, আপনি দেখবেন ধীরে ধীরে মানুষ অ্যাডাপ্টেশনে চলে এসছে, মানুষ সেই অ্যাডাপ্টেশন করে ফেলবে। এবং আপনার মিল বক্স বা লাঞ্চ বক্স, বেশিরভাগ ক্ষেত্রে যারা কাজ করি আমাদের তো লাঞ্চটাই বাইরে করা হয়, এই মিল বক্সটা বা লাঞ্চ বক্স প্রিপারেশনটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি একটা ছোট্ট ভিজুয়ালাইজেশন আপনাদেরকে দিতে চাই, আপনারা একটু যদি ভিজুয়াল করেন যে আপনাদের প্লেটের, আমরা যে লাঞ্চ প্লেটটা নেই নর্মাল যেটা লাঞ্চ প্লেট হয়, এই প্লেটের আপনি 4 ভাগের 1 ভাগে যদি ভাত, রুটি বা হচ্ছে নুডলস বা খিচুড়ি এই টাইপের শর্করা জাতীয় খাবার রাখেন, আরো 4 ভাগের 1 ভাগে যদি আপনি হচ্ছে প্রোটিন জাতীয় খাবার রাখেন, যেমন মাছ, মাংস, ডিম, ডাল, দই এই টাইপের খাবার, উম আর অর্ধেক যে থেকে যাচ্ছে সেই অর্ধেকে আপনি যদি শাক, সবজি, সালাদ এগুলো দিয়ে পূরণ করেন, তাহলে কিন্তু একজন ডায়াবেটিস রোগী হিসেবে আপনার আর প্ল্যানিংটাও ইজি হয়ে গেল, খুব ক্যালকুলেশনেরও প্রয়োজন হলো না, মাথায়ও রাখতে হচ্ছে না কি খাবো কি খাবো না। আপনি চমৎকার ভাবে সারাদিনের আপনার খাবারের যে ব্যাপারটা সেটা মেনটেন করে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে পারছেন। আমাদের সাথে সুমনা রশিদ যুক্ত হয়েছে। সুমনা রশিদ জানতে চাইছে, প্রলং কার্ব রেস্ট্রিকশন করলে কি আমার থাইরয়েড বা কর্টিসল ইমব্যালেন্স হবে, আর ব্যালেন্স করার অ্যাপ্রোচ কি? সুমনা রশিদ চমৎকার প্রশ্ন করেছেন। অবশ্যই আমরা যদি কার্ব প্রলং রেস্ট্রিকশনে রাখি, অর্থাৎ কার্ব রেস্ট্রিকশন আমরা রাখছি কিন্তু কার্ব বন্ধ করছি না, আমরা যেটাকে আমরা স্লো ডাইজেস্টিভ এবং স্লো আপনার অ্যাবজর্বেবল বা রেজিস্ট্যান্স বলছি, সেগুলোকে আমরা খাবারের তালিকাতে রাখছি। কমপ্লিটলি যেগুলো ছোট ছোট হয়ে ভেঙে সহজেই
গ্লুকোজে পরিণত হয়, অর্থাৎ সিম্পল কার্ব রাখছি না সেটা বলছি। যদি আপনি লম্বা সময় ধরে একদম জিরো কার্ব ডায়েটে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্টিসল লেভেল ইমব্যালেন্স হতে পারে, কারণ কর্টিসল হচ্ছে একটা কার্ব বেসড আপনার হরমোন, যেটা প্রডিউস হওয়ার জন্য এবং মেনটেনেন্সের জন্য আপনার গ্লুকোজের প্রয়োজন হয়, এটাকে গ্লুকোকর্টিকয়েড বলা হয়। সেই জন্য খুব বেশি কার্ব রেস্ট্রিকশনে বা বন্ধ করে দিয়ে রাখা যাবে না। এবং যদি ইমব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স করার অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে জেনে নিতে হবে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কি কি অবস্থায় আছে। সেই ইনসুলিন রেজিস্ট্যান্স জানার পরে সেটার উপরে বেস করে ধীরে ধীরে করে আপনাকে কমপ্লেক্স কার্ব আপনার খাবারে ইনক্লুড করতে হবে এবং ওয়ার্কআউট বাড়াতে হবে, হাইড্রেটেড থাকতে হবে। এর কারণে কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার কর্টিসল লেভেল ইমব্যালেন্স, ইট মিনস আপনার বডিতে কর্টিসল লেভেল বেড়ে গেছে, তখন কিন্তু আপনার ফ্যাট ডিপোজিশনও বেড়েছে, সো দ্যাট আপনার ওয়েট গেইন হয়েছে, তখন আপনাকে কিন্তু ওয়ার্কআউটের দিকেও মনোযোগী হতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, কর্টিসল লেভেল বেড়ে গেলে মানুষের উম মেজাজ খিটখিটে হয়ে যায়, মানুষ খুব বেশি রাগান্বিত থাকে। সেক্ষেত্রে আপনি যখন এক্সারসাইজ করবেন, এটা রিভার্স ইফেক্ট আপনি দেখতে পারবেন। আমরা যখন 15 মিনিটের বেশি এক্সারসাইজ করি তখন কিন্তু মুড ইলিভেটেড হয়, কারণ আমাদের হ্যাপি হরমোনস গুলো, আমাদের যে নিউরো ট্রান্সমিটার গুলো, সেগুলো হচ্ছে গিয়ে সিক্রেশন বাড়ে। সো এইভাবেই আমরা পুরো ব্যালেন্স করতে পারি। উম, আমাদের সাথে যুক্ত হচ্ছে তানভীর আহমেদ সৈকত। আপু, ডায়াবেটিস হওয়ার জন্য লবণের কি কোনো প্রভাব আছে? আসলে সরাসরি লবণের সম্পর্ক ওভাবে নেই, কিন্তু যারা অতিরিক্ত লবণ গ্রহণ করে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে লবণ শুধু যে খাবারে লবণ আমরা ভাতে খাচ্ছি ব্যাপারটা তা না, প্রসেস ফুডও আমরা প্রচুর গ্রহণ করি, তার মধ্যে লবণ থাকে। সো লবণ যখন আমরা এক্সেসিভ গ্রহণ করা শুরু করি তখন কিন্তু হাইপারটেনশন হয়, এবং কিছু রিসার্চে দেখা গেছে হাইপারটেনসিভ পেশেন্টদের পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়, বা ডায়াবেটিসের সাথে হাইপারটেনশনের একটা মানে কোরিলেশন একটা ডেভেলপ করেছে রিসার্চ বেসড, বাট এক্সাক্ট মেকানিজমটা এখনো পর্যন্ত কোথাও স্ট্যাবলিশ না। আরো একটি প্রশ্ন, হাউ ডাজ প্রলং সিটিং অ্যান্ড সেডেন্টারি অফিস লাইফস্টাইল এফেক্ট ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড হোয়াট স্মল হ্যাবিট ক্যান রিডিউস দ্য রিস্ক? আমার খুবই পছন্দের একটা টপিক এটা, কারণ আমি যখনই পেশেন্ট কাউন্সেলিং করি, ডায়াবেটিক পেশেন্ট হোক, ওয়েট রিডাকশন পেশেন্ট হোক, এই কথাটা বলি যে যারা টেবিল জব করেন, যে সারাক্ষণ বসে বসে কাজ করছেন, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যারা ব্যাংকার, তাদের ক্ষেত্রে আমি এই প্রফেশনটাকে একটু বেশি জোর দিয়ে বলছি, কারণ তাদের সব থেকে বেশি প্রলং সিটিং হয়। ইভেন ডক্টরস বা যারা কাউন্সিলর্স বা যারা ডায়েটিশিয়ানস, তারাও কিন্তু অনেক লম্বা সময় বসে বসে কাজ করেন। তো এর সাথে আপনার কিন্তু অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক আছে। তো আপনারা যেটা করতে পারেন, একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি। সবাই স্মার্ট ওয়াচ ইউজ করি, বা হচ্ছে আমরা স্মার্টফোন ইউজ করি, বা আমাদের মোবাইল ফোনে অ্যালার্ম সেট করার ব্যবস্থা আছে। এভরি 30 to 40 মিনিটস আপনি একটা অ্যালার্ম সেট করেন, আপনি উঠেন, আপনি কিছু স্ট্রেচিং করেন, আপনি আপনার যে ফ্লোরে কাজ করছেন, যে রুমে কাজ করছেন, সেটার বাইরে যান, আপনি একটু ঘুরে আসেন, মুভ অ্যারাউন্ড করেন, আপনার যে কলিগসরা আছে তাদের সাথে একটু ছোট্ট করে কথা বলে আসেন, 2-3 সিপ পানি খান, দেখবেন আপনার এমনিতেই অ্যাক্টিভিটি লেভেলটা চেঞ্জ হচ্ছে এবং আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ধীরে ধীরে কমে আসবে, আপনার মেটাবলিজম রেটটাও একদম স্লোয়ার হয়ে যাবে না। আমি আজকের যে আলোচনা দেখতে পাচ্ছি যে একদমই বিনা নোটিসে আমরা আজকে ক্যালোজেনের পেজ থেকে এসেছি, প্রথমবার লাইভ করছি। আমি দেখতে চাইছিলাম যে আপনারা কত কিছু জানতে চান বা আপনাদের আগ্রহ কেমন। আমি সত্যি চমৎকৃত যে আপনারা আমাদের সাথে এত সুন্দরভাবে যুক্ত হয়েছেন এবং এত এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, যেটা খুব প্রয়োজনীয় এবং সময় উপযোগী। আমাদের সাথে এক্সকারশন ফর লাইফ থেকে একজন যুক্ত হয়েছে। ডায়াবেটিক পেশেন্টের জন্য গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই নাকি জিএল বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই এটা একটা টেকনিক্যাল কোয়েশ্চেন। আমার সাধারণ দর্শকরা কতটুকু বুঝবেন আমি এই মুহূর্তে জানি না, কিন্তু তারপর আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। জিআই থেকে জিএলটা বেশি ইম্পর্টেন্ট। জিআই মানে হচ্ছে যেটা দিয়ে আমরা বুঝাই যে কোনো খাবারের, সেই খাবারটা খাওয়ার পরে তার চিনিতে পরিণত হওয়ার যে একটা ইন্ডেক্স, ধরুন আপনি চিনি, সরাসরি যে চিনি তার জিআই হচ্ছে গিয়ে হাইয়েস্ট। অ্যাপেল বা হচ্ছে গিয়ে আপনার যে সবুজ আপেল বা লাল আপেল, এইটার
সাথে থাকে কিছু ফাইবার, এটার সাথে আরো থাকে আরো আদার্স পলিফেনলস। তো এইটার গ্লাইসেমিক ইন্ডেক্স একটা ছকে আমরা যখন বসাই, তখন এটা হচ্ছে গিয়ে 40 থেকে 50-এর মধ্যে। আমরা এই কারণে এটাকে লো জিআই ফুড বলি। আর জিএল মানে হচ্ছে গ্লাইসেমিক লোড, মানে আপনার বডি কতটুকু লোড নিতে পারছে, আপনার বডি থেকে এটা কতটুকু ইউজ হচ্ছে, কতটুকু ফিল্ট্রেট হচ্ছে, কতটুকু আপনার ইউরিনে যাচ্ছে, এইটা একটা মেকানিজম। তো জিআই থেকে জিএলটা বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা লো জিআই খাবার দিচ্ছি, কিন্তু তার গ্লাইসেমিক লোড ঠিক না থাকার কারণে সে কিন্তু অল্প জিআই যুক্ত খাবার খেয়েও ব্লাড সুগার ইনক্রিজ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই জিএল হিসাব করাটা বেশি জরুরি জিআই থেকে। আমার সাথে যারা টেকনিক্যাল মানুষজন এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, অর্থাৎ যারা পেশায় পুষ্টিবিদ বা পুষ্টিতে পড়াশোনা করছে বা পুষ্টি নিয়ে কাজ করছে, তাদেরকে আমি বলবো, যখনই আপনারা একজন ডায়াবেটিস ব্যক্তির বা ডায়াবেটিস রোগে আক্রান্ত রুগীর ডায়েট চার্ট করবেন, তখন জিআইটা তো মাথায় রাখবেনই, জিএলটাকে বেশি গুরুত্ব দিবেন। আজকে যেহেতু বিশ্ব ডায়াবেটিস দিবস, আমাদের বাংলাদেশে সহ সারা পৃথিবীতেই আজকে এই দিনটি পালন করা হচ্ছে। যদিও আমরা ক্যালোরিজেন থেকে দিনের শেষ অংশে আপনাদের সাথে যুক্ত হয়েছি, কিন্তু আমি আশা করছি আপনারা আমাদের আজকের এই ছোট্ট সময়টুকু, যেটুকু সময়ে আমরা আপনাদের সাথে ছিলাম, যে আপনাদের যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেগুলোর যেভাবে উত্তর আমরা দিতে চেয়েছি, আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমি আর বেশিক্ষণ আপনাদের সাথে যুক্ত থাকবো না। লাইভ শেষ করার আগে ছোট্ট একটু টেক হোম মেসেজ টাইপের আমি আপনাদেরকে দিতে চাই, যেটা নিয়ে আজকে আপনারা যাতে নেক্সট আপনাদের আহ, বাসায় যদি কেউ থেকে থাকে ডায়াবেটিক কন্ডিশনের, বা আপনি নিজে যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন, বা আপনার এবার এই বছরে যে থিম যে আপনার সহকর্মী সে যদি ডায়াবেটিসে থেকে থাকে, তাকে আপনি যাতে একটু হেল্প করতে পারেন, সেটি হচ্ছে আপনি যখন ডায়াবেটিস রোগী তখন মাথায় রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন 1 থেকে আধা গ্লাস প্লেন ওয়াটার, নর্মাল পানি খাওয়ার জন্য। অনেকেরই অভ্যাস থাকে লবণ, চিনি, মধু বা হচ্ছে গরম পানি এগুলো সব মিশ্রিত করে খাওয়ার। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি উচিত নয়, হঠাৎ করে সুগার স্পাইক হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে সামান্য হাঁটাহাঁটি করে ফ্রেশ হয়ে তারপরে আপনি আপনার সকালের প্রথম খাবারটি অবশ্যই গ্রহণ করবেন, যাকে আমরা প্রাতরাশ বা ব্রেকফাস্ট বলছি। এই যে ব্রেকফাস্টে চেষ্টা করবেন আপনারা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে, অর্থাৎ আটার রুটি, চিড়া হতে পারে, মুড়ি হতে পারে, আহ ভাতও পর্যন্ত হতে পারে, আপনার ব্লাড সুগার লেভেল চিন্তা করে। এখন এটার সাথে কম্বিনেশন করার চেষ্টা করবেন অবশ্যই একটা ভালো প্রোটিন, কিছু শাকসবজি, এবং আপনার আহ ভালো ফ্যাট বা হচ্ছে গুড ফ্যাটস। এই দিয়ে যদি আপনি কম্বিনেশন করে ব্রেকফাস্টটা করেন, দেখবেন আপনার সকাল থেকে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। বিটুইন মিলস, দুইটা ভারী খাবারের মাঝখানে সামান্য আপনি খাবার গ্রহণ করবেন, যাতে করে আপনার হাঙ্গার আনকন্ট্রোল না হয় এবং ব্লাড সুগারও ড্রপ আউট না হয়, নিচে নেমে না যায়। সেই হিসেবে এই জিনিসগুলো যদি একটু মেনটেন করেন, আপনারা হাঁটা চলা করেন, এক্সারসাইজ করেন, জিম করেন, যাই করেন, অ্যাক্টিভ লাইফ লিড করেন, ডায়াবেটিস কন্ট্রোলে রাখা সম্ভব। শেষ মুহূর্তে আর একটা কোয়েশ্চেন চলে এসেছে, এই কোয়েশ্চেনটা আমি নেব। আমাদের সাথে নিগার সুলতানা দর্শক যুক্ত হয়েছেন, উনি জানতে চাইছেন হোয়াট টাইপ অফ কার্বোহাইড্রেট প্ল্যান ইজ সেফেস্ট ফর কিডনি পেশেন্ট হু ওয়ান্ট টু প্রিভেন্ট ডায়াবেটিস। চমৎকার প্রশ্ন। যারা ডায়াবেটিস হয়নি কিন্তু কিডনি রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কি ধরনের কার্বোহাইড্রেট তাদের জন্য সেফ বলা হচ্ছে? যারা কিডনি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে তার কিডনি রোগ কোন স্টেজে আছে, তার আদার্স বায়োকেমিক্যাল রিপোর্টস গুলো কি অবস্থায় আছে, সেগুলোর উপর ভিত্তি করে তার শর্করাটাকে নির্বাচন করতে হবে। কারণ কিডনি রোগের ক্ষেত্রে আমরা খুব বেশি ফাইবার যুক্ত শর্করাও কিন্তু দিতে পারবো না, কারণ কিডনি রোগীর অনেকগুলো মেকানিজম ব্যাহত থাকে এই অবস্থাতে। সেই জন্য যখনই আপনি আপনার শর্করা চিন্তা করবেন, আমরা নর্মাল একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যেরকম বলি যে আপনি হচ্ছে গিয়ে বেশি করে লাল আটার রুটিটা খাওয়ার চেষ্টা করবেন, তেমনি কিন্তু আমরা যারা কিডনি রোগে আক্রান্ত কিন্তু ডায়াবেটিস হয়নি তাদের ক্ষেত্রে বলবো যে সাধারণ আটার রুটি খাওয়ার জন্য। পাশাপাশি এমন জাতীয় সবজি যেগুলো হচ্ছে গিয়ে তার কিডনি রোগকে
ক্ষতিগ্রস্ত করবে না বা বাধাগ্রস্ত করবে না বা তার কিডনি রোগকে আরো বাড়িয়ে দেবে না। সো এটা অনেক জটিল একটা ব্যাপার, কেননা স্বাভাবিক কিডনি আর হচ্ছে যে কিডনি অলরেডি ক্ষতিগ্রস্ত, দুই কিডনির মধ্যে পার্থক্য করেই খাবারটাকে নির্বাচন করতে হবে। আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, এই জন্য আমি নিচ্ছি, শেষ মুহূর্তেই নিচ্ছি। ভাত ঠান্ডা করলে কি সত্যি আর সুগার ইম্প্যাক্ট কমে? খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং টেকনিক্যাল কোয়েশ্চেন। আমাদের অনেকেই কিন্তু ভাত পছন্দ করেন, ডায়াবেটিস হলেও ভাত খেতে চান বা এমনিতেও ভাত পছন্দ করেন। ভাতকে কিন্তু আপনি চাইলেই রেজিস্ট্যান্স কার্ভ করতে পারেন। ভাত রান্না করে 7-8 ঘন্টা যদি আপনি রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে রাখেন এবং সেটাকে পরবর্তীতে রিহিট করে খান, তাহলে কিন্তু রেজিস্ট্যান্স কার্ভ তৈরি হতে পারে। ইট ইজ নট অনলি অ্যাবাউট রাইস, ভাতের জন্য না, এটা আলুর ক্ষেত্রেও প্রযোজ্য, নুডলস এর ক্ষেত্রেও প্রযোজ্য, পাস্তার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা যদি বয়েল করে 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেন, ঠান্ডা হয়ে যাবে, এরপরে এটাকে রিহিট করেন, তাহলে এখানে রেজিস্ট্যান্স কার্ভ তৈরি হয়, যার কারণে আপনার হঠাৎ করে ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে না, কার্বোহাইড্রেটের পরিমাণটা কমে আসবে এবং ধীরে ধীরে এটা আপনার ব্লাডে সুগার বাড়াবে। সো বিইং আ ডায়াবেটিক পেশেন্ট, আপনার ব্লাড সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা একদমই কমে যাচ্ছে। তো যারা ভাত খেতে চান, পরিমাণ মতো ভাত খেতে পারেন এই টেকনিকটি ব্যবহার করে। আজকের মতো এখানেই লাইভ শেষ করছি। আমি আপনাদের সাথে ছিলাম পেশায় পুষ্টিবিদ মাহফুজা আফরোজ সাথী। আশা করছি আগামীতেও আপনাদের সাথে থাকবো এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি বিষয়ে আমাদের সাথে লাইভে থাকতে চান। আপনাদের পছন্দনীয় বিষয়গুলো বা আপনাদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে লাইভে আসতে আমরা বারংবার চেষ্টা করব। সবাইকে শুভ সন্ধ্যা। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।